আসসালামু আলাইকুম। পাঠ করছি শুকনো পাতার নূপুর পায়ে। লিখনীতে আয়েশা শেখরিন। গল্প পাঠে আমি রেজওয়ানা খান নদী। পর্ব সংখ্যা ২৫। ঝিলমিলের অস্তিত্ব এই ঘরের প্রতিটি কোণায় ওর চোখে বিঁধছে। ড্রেসিং টেবিলের উপর রাখা ঝিলমিলের ফেলে যাওয়া চিরুনি, লিপস্টিক আর আলমারি ভর্তি কাপড়-চোপড়। উন্মাদের মতো আলমারিটা হ্যাঁচকা টানে খুলে ফেলল বারিশ। ঝিলমিলে সাজিয়ে রাখা কুর্তি, টি-শার্ট বের করে সে মেঝেতে ছুঁড়ে ফেলতে লাগলো। কোনোটার উপর পা দিয়ে মুড়িয়ে দিল, কোনোটা ছিঁড়ে ফেলল অবলীলায়। কিছুদিন আগে ঝিলমিল যে ফোনটা কিনে দিয়েছিল সেটাও ভেঙে ফেলল। আলমারি, ঘড়ি, বইপত্র, টেবিল ল্যাম্প সামনে যা পেল সবকিছু হ্যাঁচকা টানে মেঝেতে ফেলে তছনছ করে দিতে লাগলো। রক্তবর্ণ চোখ দুটো মেলে ঘরের এক কোণায় দাঁড়িয়ে হাঁপাচ্ছিল। এত কিছু ভস্ম করার পরও বুকের ভেতরের আগুনটা যেন শান্ত হচ্ছিল না। মেঝেতে ছড়িয়ে থাকা লণ্ঠন জামাকাপড়ের মধ্যে হঠাৎ একটি বিশেষ শাড়ি বেরিয়ে এলো। গাঢ় মেরুন রঙের একটি শাড়ি। সেদিন শিউলি বেগম কত শখ করে ঝিলমিলকে এই শাড়িটা পরিয়ে বারিশের সামনে নিয়ে এসেছিল। মিষ্টি হেসে বারিশকে উদ্দেশ্য করে বলেছিলেন, দেখো তো তোমার বাচ্চা বউকে কেমন লাগছে। বারিশ তখন ল্যাপটপে কাজের মধ্যে ডুবেছিল। কথা শুনে বিরক্ত নিয়ে চোখ তুলতেই ঝিলমিলকে ওই নতুন রূপে দেখে না চাইতেও কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে গিয়েছিল ওর দৃষ্টি। মেহগনি রঙা মেরুন শাড়িতে মেয়েটাকে এক পলকে দেখার পর চোখ সরানো আসলেই কঠিন ছিল। ওপাশে ঝিলমিলও বারিশের মুখের থেকে দুটো প্রশংসার কথা শোনার জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করছিল। কিন্তু শিউলি বেগম যখন আবার তাগাদা দিয়ে বললেন, কি হলো, কিছু বলো। বারিশ তখন খুব স্বাভাবিক গলায় নিজের মুগ্ধতা লুকিয়ে বলেছিল, ওর চোখে কাজল মানাচ্ছে না। কথাটা শোনা মাত্রই ঝিলমিলের মুখটা কালো হয়ে গিয়েছিল। অভিমান আর রাগে এক মুহূর্ত না দাঁড়িয়ে রুম ছেড়ে চলে গিয়েছিল সে। মেঝেতে পড়ে থাকা সেই মেরুন শাড়িটার দিকে তাকিয়ে বারিশ রেগে যাওয়া চোখ দুটো যেন কিছুক্ষণের জন্য ঝাপসা হয়ে এলো। সজোরে একটা লাথি মেরে শাড়িটা দূরে সরিয়ে দিল। ঘর তছনছ হওয়া ধ্বংসস্তূপের দিকে আর একবারও না তাকিয়ে রুমের দরজাটা খোলা রেখে ঝড়ের বেগে বাসা থেকে বের হয়ে গেল বারিশ। সারাদিনে আর একবারও বাড়ি ফেরেনি সে। এখন দৃশ্যপট যাচ্ছে দিঘির দিকে। জানিস ঝিলমিল, তাহসিন বিবাহিত, ওর একটা বাচ্চাও আছে। রাতের খাবার খেতে ডাইনিং টেবিলে বসতেই কথাটি বলল দিঘি। টেবিলে যখন তাহসিন আর মেহেরাজও খাচ্ছিল। কথাটা শুনেই ঝিলমিল যেন আকাশ থেকে পড়ল। মজা করো না তো ফুপি, এখন একদম এসব ভালো লাগছে না। বিশ্বাস না হলে ওকে জিজ্ঞেস করে দেখ, দিঘি বলে উঠল। তাহসিনের দিকে ইশারা করলো। ঝিলমিল তাহসিনের দিকে তাকিয়ে সোজাসুজি শুধালো, আঙ্কেল এটা কি সত্যি। তাসিম এবার তার খাওয়া থামালো। ধীরে সুস্থে মাথা তুলে শান্ত গলায় বলল, হ্যাঁ। এবার ঝিলমিলের চোখ কপালে উঠার জোগাড়। এটা কিভাবে সম্ভব। ফুপি তো। দিঘি তড়িঘড়ি করে ঝিলমিলের হাত চেপে ধরল। চোখের ইশারায় মেহেরাজের দিকে দেখিয়ে ওকে থামিয়ে দিল। ঝিলমিল তৎক্ষণাৎ চুপ হয়ে গেল। তারপর কিছু একটা সামলে নিয়ে গলার স্বর বদলে বলল, আচ্ছা, তা আগে কেন বলেননি। আর আপনার ছেলের বয়স কত, আপনার ওয়াইফই বা কোথায়, দেখতে কেমন সে। একাধারে এতগুলো প্রশ্ন ছুড়ে দিলেও তাসিন কেবল একটা শব্দে পুরো পরিবেশে হাওয়া বদলে দিল, অবৈধ। ঝিলমিল এবার বলে উঠল, কে। আমার বাচ্চা। মেহেরাজ আর ঝিলমিল প্রায় একই সাথে চিৎকার করে উঠল, হোয়াট। দিঘির শরীর যেন নিমেষে জমে বরফ হয়ে গেল। তাহসিন এতটা জঘন্য, এতটা নীচ, নড়ার মতো শক্তিটুকু হারিয়ে ফেলল সে। মেহরাজ এই জঘন্য সত্যটা শুনে তাহসিনকে দুটো কড়া কথা শোনাতে যাবে, ঠিক তখনই সেখানে উপস্থিত হলো আলতাফ চৌধুরী আর নূরজাহান চৌধুরী। কি নিয়ে এত কথা হচ্ছে, হ্যাঁ। আজ আমার ঝিলমিলকে আমি নিজের হাতে খাইয়ে দেব। এত শুকিয়ে গেছে আমার মেয়েটা। আলতাফ সাহেব ঝিলমিলের পাশে বসতে বসতে বললেন। তারপর মেহেরাজের দিকে তাগিদ দিলেন, ওই জারিফটা যেন কোনো মতেই পার না পায়। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বের হলেই ওকে সোজা লকআপে ঢুকানোর ব্যবস্থা করবি। হ্যাঁ, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। আলতাফ সাহেব প্লেটে ভাত মাখিয়ে যত্নে এক লোকমা ঝিলমিলের দিকে তুলে ধরলেন। ঝিলমিল আলতো করে মুখ খুললে, কিন্তু ঠিক সেই মুহূর্তে বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল তার। এখন তো রাত। দুপুরে শেহরিয়ার বাড়ি থেকে চলে এসেছে সে। সারাদিন নানা ঝামেলার মধ্যে ওই লোকটার কথা খুব একটা মনে পড়েনি। কিন্তু রাত হতেই যেন অতীতগুলো ঘিরে ধরলো। প্রতিদিন রাতে সেই তো লোকটাকে খাবার খাওয়িয়ে দিত। ঝিলমিল হাত দিয়ে না খাওয়িয়ে দিলে লোকটা তো জেদ করে খেতই না। আজ রাতে কি করছে মানুষটা।
অবচেতন ভাবেই ভাবছে লোকটার কথা। লোকটা কি আদৌ রাতে কিছু খেয়েছে নাকি না খেয়েই আছে? কি হলো মা, খাবার মুখে নিচ্ছ না কেন? বাবার ডাকে চমকে উঠল ঝিলমিল। তাকালো বাবার দিকে। জোর করে খাবারটা মুখে নিল, কিন্তু একবার দুবার চিবিয়ে গিলে ফেললো। বলল, আর খাবো না বাবা, একদম খিদে নেই। কথাটা বলেই সে টেবিল ছেড়ে উঠে নিজের রুমে চলে গেল। নূরজাহান চৌধুরী এবার ঝিলমিলে যাওয়ার দিকে তাকালেন। ঠোঁটের কোণে হালকা একরকম রহস্যময় হাসি ফুটে উঠল তার। পরিবারের সবাই ঝিলমিলের আচরণে অবাক হলেও দিঘিত নিষ্প্রাণ হয়ে বসে আছে। চামচটা খাবারের মধ্যে গেঁথে দিয়ে সে থেমে রইল। কিছুক্ষণ পর সেও টেবিল ছেড়ে নীরবে উঠে গেল। রুমে এসে দেখি উন্মাদের মতো পেন্সিলে আঁকা স্কেচগুলো ছিঁড়তে শুরু করলো। এগুলো সব তাহসিনের ছবি। কোনোটায় তাহসিনের নিখুঁত দুটো চোখ, কোনোটায় ঠোঁট, আবার কোনোটায় ওর পুরো অবয়ব। কত রাত জেগে অবয়ব দিয়ে ছবিগুলো, আবেগ দিয়ে ছবিগুলো বানিয়েছিল সে। কিন্তু আজকের পর এর কোনো স্মৃতি রেখে দেওয়া আর তার পক্ষে সম্ভব না। সে তাহসিনের প্রেমে পড়েছিল তার ইনোসেন্ট চেহারা দেখে, কিন্তু সে তো তার কল্পনার চেয়েও জঘন্য। দেখি রাতের মধ্যে বাসা থেকে বের হয়ে গেল। অন্যদিকে ঝিলমিল তার রুমের জানালায় দাঁড়িয়ে, দৃষ্টি তার ঠিক পাশের বাড়ির রুমের জানালার দিকে। বারিশের রুম সেটা। পুরো রুমটা অন্ধকারে ডুবে আছে, কিছুই দেখা যাচ্ছে না সেখানে। ঝিলমিলের বুকের ভেতরটা অজান্তেই এক অস্থিরতা মোচড় দিয়ে উঠল। যত রাত বাড়ছে সে অন্ধকারে জানালার দিকে তাকিয়ে, ওর নিঃশ্বাস যেন ততই ভারী হয়ে আসছে। গাড়িটা দাঁড়িয়ে আছে শহরের এক নির্জন আলো আঁধারি ঘেরা ফ্লাইওভারের উপর। গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বারিশ। রক্তবর্ণ চোখে তাকিয়ে আছে দূর নিঝুম শহরটার দিকে। পরনের শার্টের উপরে দুটো বোতাম খোলা, হাতা দুটো কোনোই পর্যন্ত গুটানো। বুনো বাতাসের সাথে সাথে ওর এলোমেলো চুলগুলো কপালে এসে পড়ছে। ড্রাইভিং সিটের দরজা খোলা, আর ভেতর থেকে খুব ধীর লয়ে বেজে চলছে একটি হিন্দি গান। হাতের অর্ধেক জ্বলে যাওয়া সিগারেট, ধূসর ধোঁয়াগুলো বাতাসের সাথে মিলিয়ে যাচ্ছে। গাড়ির ড্যাশবোর্ডের ওভারে পড়ে আছে ওর সাইলেন্ট হয়ে থাকা ফোনটা। স্ক্রিনে বারবার শিউলি বেগমের কল ভেসে উঠে আবার নিভে যাচ্ছে, কিন্তু বাড়ির সেদিকে কোনো খেয়াল নেই। সিগারেটের শেষে একটা টান মেরে সেটাতে পায়ের নিচে পিষে ফেললো বারিশ। ওর মস্তিষ্কে বারবার কাচের মতো বিঁধেছে ঝিলমিলের সেই শীতল কণ্ঠ। আশা করছি আজ আর আটকাবেন না। বারিশ ঠোঁটের কোণে এক চিলতে কঠিন বরফের মতো ঠান্ডা বিষাক্ত হাসি ফুটে উঠল। অন্ধকারে দুটো ছোট করে নিজের আনমনে বলে উঠল, I was all one. I am all one. And I am enough for myself. No one can handle me. No one. ঝিলমিল আজ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। আসলে ওর ঘুমটা ভেঙে গিয়েছে। বিছানায় এপাশ ওপাশ করে বেশ কিছুক্ষণ ধরে নিশ্চুপে সিলিং এর দিকে তাকিয়ে রইল সে। এতদিন সকালে হাজারবার চেষ্টা করেও ঘুম ভাঙতে চাইতো না। বারিশ জোর করে উঠাতো, অথচ আজ ভোর ৫টায় বাজতেই চোখ দুটো আপনা আপনি খুলে গেল। শেহরিয়ার বাড়িতে থাকলে ওর এখন সকালে ১ ঘন্টা টানা পড়াশোনা করে অতঃপর দুজনের জন্য সকালের নাস্তা তৈরি করা লাগতো। সে নিজের ঘুম পাড়ানোর ব্যর্থ চেষ্টা করলো আরো কিছুক্ষণ, কিন্তু এপিট ওপিট ঘুরো ফিরে মাথা ভারী লাগতে শুরু করলো। বিরক্ত হয়ে বিছানা ছেড়ে উঠে বসলো ঝিলমিল। ব্রাশে পেস্ট লাগিয়ে দাঁত ব্রাশ করতে করতে সে ধীরে পায়ে বেলকনিতে দাঁড়ালো। ভোরের ঠান্ডা স্নিগ্ধ বাতাস এসে গায়ে ছোঁয়া দেয় তার। আবহাওয়াটা দারুণ, কিন্তু অদ্ভুত এক অস্বস্তি ঝিলমিলের বুকের ভেতরটা কোনাটায় কোথাও যেন একটা প্রকাণ্ড শূন্যতা তৈরি করে রেখেছে। কেন এত ভারী লাগছে ভেতরটা? সেই হিসাব সে মেলাতে পারল না। অজান্তেই চোখ দুটো ঘুরে গেল পাশের শেহরিয়ার বারিশের রুমের ব্যালকনির দিকে। পর্দাগুলো বাতাসে সামান্য নড়ছে। সেখানে মানুষ তো দূরের কথা, প্রাণের বিন্দুমাত্র কোনো অস্তিত্ব নজরে এলো না। নির্জন খালি জায়গাটার দিকে তাকিয়ে থেকে শূন্যতা আরো আঁকড়ে ধরলো ওকে। বেশ কিছুক্ষণ ওভাবে বেলকনি গ্রিল ধরে দাঁড়িয়ে রয় ঝিলমিল। শেহরিয়ার বাড়ির লোহার গেটটা খুলে গেল তখনই। ভেতরে প্রবেশ করলো একটা পরিচিত নেভি ব্লু মার্সিডিজ রেঞ্জ এর ক্লাসের গাড়িটা। সোজা এসে পৌঁছে পার্ক করে ড্রাইভ সিটে দরজা খুলে বের হয়ে এলো বারিশ। পরনের শার্টটা কুঁচকানো, ইংখোলা চুলগুলো ভীষণ এলোমেলো। সারা রাতে নির্ঘুম আর উথাল পাথাল ঝড়ের স্পষ্ট ছাপ ওর চেহারায়। বারিশ ধীরে পায়ে ভেতরের দরজার দিকে হেঁটে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে কি ভেবে যেন মাঝপথে থমকে দাঁড়ালো সে।
মুহূর্তের জন্য থামলো ওর পদক্ষেপ। ধীরে গতিতে মাথা তুলে এক পলক ঝিলমিলের বেলকনির দিকে তাকালো। বারিশের চোখ জোড়া নিজের দিকে ঘোরার আগেই চমকে উঠে ঝিলমিল। ঝটপট দেয়ালের আড়ালে লুকিয়ে পড়লো। বুকটা ধড়ফড় করে উঠল এক লহমায়। বারিশ আরো ধীরে পায়ে হেঁটে ভেতরে হারিয়ে গেল। দেয়ালের আড়াল থেকে আস্তে করে মুখ বাড়িয়ে গাড়ির পার্কিং এর খালি রাস্তাটার দিকে কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল ঝিলমিল। তারপর আনমনে নিজে বিড়বিড় করে বলে উঠল, তাহলে সারা রাত লোকটা কোথায় ছিল? কয়েক সেকেন্ড ওভাবেই চুপ করে দাঁড়িয়ে রইল। পরক্ষণেই নিজের মাথায় একটি ঝাঁকুনি দিয়ে স্বগতিত করে উঠল। ধ্যাত, আমি কেন এসব হাবিজাবি ভাবছি? নিজেকে কাটিয়ে উঠতে দ্রুত পায়ে বেলকনি ছেড়ে রুমে চলে এলো সে। তারপর ঝিলমিল ঘর থেকে বেরিয়ে এসে সোজা নেমে এলো। ধীর পায়ে রান্নাঘরের দিকে এগোতে দেখতে পেল কাজের খালা এক মনে সকালের আয়োজনে ব্যস্ত। ঝিলমিলের পাশে গিয়ে দাঁড়াতে উৎসুক গলায় শুধালো, কি রান্না করছো? খালা হঠাৎ ঝিলমিলকে দেখে একটু অবাকই হলেন। হাতের কাজ থামিয়ে বললেন, এত সকালে উঠে পড়েছো যে তুমি ঝিলমিল? তাতে কি হয়েছে? দাও, আমিও তোমার সাথে নাস্তা বানাতে সাহায্য করি। পাগল নাকি? আমি এই সব একাই পারবো। তুমি গিয়ে ঘুমোও। ঝিলমিল তার কথা শুনলো না। জোর করে কাজ গুছিয়ে নিতে লাগলো। খালার টুকটাক সাহায্যে অল্প সময়ের মধ্যেই সকলের সকালের নাস্তার আয়োজন সেরে ফেললো। ট্রেতে খাবার গুছিয়ে নিয়ে এসে ডাইনিং টেবিলে এনে রাখতেই ওপর থেকে নেমে এলো নূরজাহান চৌধুরী আর আলতাফ চৌধুরী। তাদের পেছন পেছন নাজমা বেগম ও ছোট জিহানকেও সাথে নিয়ে নিচে নেমে এলেন। দেখিয়ে আর মেহেরাজ এখন যার যার রুমে ঘুমে কাঁদা। তাহসিনকেও দেখা গেল ধীর পায়ে নিজের রুম থেকে বেরিয়ে ডাইনিং রুমের দিকে আসছে। সবাই টেবিলের বসতেই ঝিলমিল বেশ আগ্রহ নিয়ে খাবার পরিবেশন করতে লাগলো। এই নাও, এগুলো কিন্তু আজ আমি বানিয়েছি। আলতাফ সাহেব একবার ঘড়ির দিকে তাকালেন, অতঃপর একটু গম্ভীর গলায় বললেন, এ কি, এত সকালে তুমি আবার রান্নাঘরে গিয়েছিলে কেন? ঝিলমিল একটু ইতস্তত করে বলল, ঘুম ভেঙে গিয়েছিল, ঘরে বসে ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু খাবার বানাই। আলতাফ সাহেব থমথমে গলায় প্রশ্ন ছুড়ে দিলেন, ওখানেও কি সারাদিন এইসব করতে নাকি? বাবার এমন তীক্ষ্ণ প্রশ্নে ঝিলমিল হঠাৎ থমকে গেল। মুখ নিচু করে রইল। কোনো উত্তর দিল না। পরিবেশটা হালকা করতে নূরজাহান চৌধুরী নাস্তার এক কামড় দিয়ে বেশ খুশি মনে বলে উঠল, অনেক মজা হয়েছে তো। এগুলো শিখলে কবে তুমি, দাদু ভাই? গুণ? কিসের গুণ? আমার মেয়ে রান্না বান্না করে এইসব গুণ দেখাতে হবে না। সে পড়াশোনা করবে, শিক্ষিত হবে, উচ্চশিক্ষার জন্য লন্ডনে যাবে। এইসব কাজ করার জন্য ও বড় হয়নি। আলতাফ সাহেবের কথায় নাজমা বেগম ওখানেই স্বামীর সঙ্গে কড়া মেজাজে তর্ক জুড়ে দিলেন। টেবিল জুড়ে শুরু হয়ে গেল শোরগোল। ঝিলমিলের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। কোথায় একটু শান্তিতে খাবারের সাথে সবার সাথে বসে খাবার খাবে, সবাই ওর এত সুন্দর রান্নার একটু প্রশংসা করবে, তা না, উল্টো শুরু হলো মেজাজ খারাপ করা চিল্লাচিল্লি। নাস্তার প্লেটটা ওভাবেই ফেলে রেখে ঝিলমিল হন হন করে নিজের রুমে চলে এলো। চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, কদমতলায় কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বে। কোমর দুলিয়ে দারুণ ছন্দে পা মেলাচ্ছিল ঝিলমিল। পরনে অলিভ রঙের একটি শর্ট কুর্তি আর নীল প্লাজো পাজামার নিখুঁত সাজে ঝিলমিলের ছিপছিপে পাতলা আর সুগঠিত শরীরের ভাঁজগুলো স্পষ্ট হয়ে উঠছিল প্রতিটি মুভমেন্টে। কোমরে পেঁচিয়ে শক্ত করে বাঁধা নীল সুতি ওড়নাটা, তার সঙ্গে ছোট জারিন, দুজন মিলে গানের সঙ্গে তাল মিলিয়ে নাচছে। ছোট জারিনকে ঘাড় ঘুরিয়ে কোমর তুলিয়ে নাচের স্টেপ দেখাচ্ছিল ঝিলমিল, আর জারিনও একমনে সেটা ফলো করার চেষ্টা করছিল। তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি বলে আমি কে কোথায়। তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি, আর খামখেয়ালি মাখছি সারা গায়ে। ঝিলমিলকে হঠাৎ থেমে যেতে দেখে জেরিনও থেমে গেল। দরজাটার দিকে তাকাতেই দেখা গেল বারিশের প্যান্টের পকেটে হাত গুজে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পরনে অফ হোয়াইট শার্ট আর প্যান্ট। তার তীক্ষ্ণ নজর ঝিলমিলের সুগঠিত শরীরের উপর স্থির। মুহূর্তের অস্পষ্ট হয়ে গেল ঝিলমিল। দ্রুত কোমরের ওড়নাটা খুলে গলায় পেঁচিয়ে নিল। শরীরটার চপলতা ঢেকে ফেলার ব্যর্থ চেষ্টা করলো। অতঃপর বারিশের দিকে তাকিয়ে একটা নিষ্পাপ হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করলো সে। ভ্রু নাচালো বারিশ, বলল, আপনি না অসুস্থ? ঝিলমিল আমতা আমতা করে বলল, আসলে আপনি চলে যাওয়ার পরেই ঠিক হয়ে গেছি। বারিশ তাকিয়ে রইল।
অসুস্থতা কমেনি বলে আজকে কলেজে যাননি, অথচ এখন এখানে রীতিমতো লাফাচ্ছেন। লাফাতে লাফাতে ঠিক হয়ে গেছেন। বারিশের গলায় প্রচন্ড কৌতূহল আর মেজাজ। জারিন সঙ্গে সঙ্গে মাঝখান থেকে বলে উঠল, এটাতে লাফানো বলে না চাচ্চু, মামুনি আমাকে নাচ শেখাচ্ছে। কয়দিন পর আমাদের স্কুলে প্রোগ্রাম আছে, তো তাই। ঝিলমিল নিজের অসন্তোষ চেপে রাখতে না পেরে বিড়বিড় করে স্বগতিতে বলল, সেদ্ধ করলা কি আর বুঝবে কোনটা নাচ আর কোনটা লাফানো? জারিন ফিক করে হেসে দিল। নিষ্পাপ মুখে চাচ্চুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, চাচ্চু, সেদ্ধ করলা কি? বারিশ তীক্ষ্ণ রক্তচক্ষু সরাসরি ঝিলমিলের দিকে ঘুরে গেল। ঝিলমিল চট করে চোখ সরিয়ে নিয়ে জারিনের হাত ধরে তড়িঘড়ি করে বলল, চল জারিন, আমরা অন্য রুমে গিয়ে প্র্যাকটিস করি। কিন্তু বারিশ থামিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, জারিন, তোর মামুনি তোকে পরে প্র্যাকটিস করাবে, এখন তার কাজ আছে, তুই গিয়ে তোর রুমে খেল। জারিন মাথা নেড়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। ঝিলমিলও চোরের মতো বারিশকে পাশ কাটিয়ে সরে পড়তে চাইলো, কিন্তু বারিশ ওর সামনে এসে পথ আটকে দাঁড়ালো। সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকিয়ে থেকে ঝিলমিল বারিশ একটু নিচু হয়ে প্রশ্ন করলো, আমি সেদ্ধ করলা? ঝিলমিল এক মুহূর্তের জন্য বারিশের চোখে চোখ রেখে পরক্ষণে নামিয়ে নিল। সেদ্ধ করলা খেয়েছো কখনো? বারিশ আরো বলল। ঝিলমিল শুকনো ঢোক গিলে ধীর গলায় বলে উঠল, একবার খেয়েছিলাম। বারিশ এবার বলে উঠল, টেস্ট কেমন? ঝিলমিল তার প্রতি উত্তর করলো, তেতো। বারিশের ঠোঁটের কোণে এক চিলতে বিপজ্জনক হাসি ফুটে উঠল। ও ঝিলমিলের আরেকটু কাছাকাছি ঘেঁষে এসে নিজের মুখটা ঝিলমিলের একদম কাছে নিয়ে ফিস ফিস করে বলল, টেস্ট মি অ্যান্ড টেল মি, আমি তেতো নাকি মিষ্টি? কথাটা আস্তে বলার চেষ্টা করতেছিলাম, কিন্তু আমার গলা তো বাঁশ ফাটা, তার কারণে আর ফিসফিস করে বলা হলো না। ঝিলমিল চমকে গিয়ে দ্রুত এক পা পিছিয়ে চেঁচিয়ে উঠল, ছি, বাজে লোক! বারিশ নিজের রুমের দরজাটায় দাঁড়িয়ে আছে। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর। সেদিনের সেই দৃশ্যগুলো চোখে ভাসছিল, আর এক মুহূর্ত এখানে থাকতে ইচ্ছে করছে না। চাবিটা পকেটে পুরে আবারও বাসা ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই সামনে এসে দাঁড়ালো চঞ্চল সাহেব। ছেলের পথ আটকে গম্ভীর গলায় শোধালেন, রাতে ছিলে কোথায়? পায়ের গতি কমে গেল বারিশের। না তাকিয়ে নিরাসক্ত গলায় উল্টো প্রশ্ন ছুড়ে দিল, কেন? চঞ্চল সাহেব এবার প্রতি উত্তর করলেন, কেন আবার? সারা রাত বাড়ির বাইরে থাকবে আর মুখে মুখে বলবে কেন? কোনো দায়িত্ব নেই তোমার? বারিশ মুখ তুলে চঞ্চল সাহেবের দিকে তাকালো। ওর বরফের মতো ঠান্ডা চোখে কোনো অপরাধ বোধ নেই। খুব শান্ত কণ্ঠে বলল, আমি বাচ্চা নই বাবা। চঞ্চল সাহেব এক মুহূর্ত নীরব হয়ে রইলেন। চোখের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে তাকিয়ে ভেতরটা মোচড় দিয়ে উঠল তার। মাত্র একটা রাতের ব্যবধানে চেনা যাচ্ছে না বারিশকে। বিধ্বংস, নিস্তব্ধ আর কঠিন হয়ে গেছে। নিজের রাগটা চেপে রেখে প্রসঙ্গ বদলে বললেন, জারিফকে এভাবে না মারলেও পারতে তুমি। বারিশের ঠোঁটের কোণে বিষাক্ত হাসি ফুটে উঠল। চুয়াল শক্ত করে বলল, ও যা করেছে তারপর যে এখনো নিঃশ্বাস নিতে পারছে, এটাই ওর কাছে অনেক বড় ভাগ্য। সুযোগ পেলে আবারও মারবো। আজ সকাল সকাল হাসপাতালে গিয়ে জারিফকে নতুন করে একদফা পিটিয়ে এসেছে বারিশ। ঝর্ণা শেহরিয়ার আর ফরহাদ সাহেব সময় মতো সেখানে না পৌঁছালে পরে ছেলেটার প্রাণবায়ু বের হয়ে যেত। কালকের ঘটনাটার পর চিকিৎসা যতটুকু সুস্থ হয়ে উঠেছিল, আজ বারিশের পশুর মতো প্রহারে একদম আধমরা হয়ে এখন আইসিইউর বেডে কাতরাচ্ছে সে। কারণ বারিশ জানে পুলিশের হাতে তুলে দেওয়া লাভ হতো না। তার মা ঝর্ণা শেহরিয়ার সেই দিন টাকা খাইয়ে তো নাতিনকে ছাড়িয়ে আনবে, এবং পরবর্তীতেও হয়েছে সেটাই। জারিফ কিছুটা সুস্থ হওয়ার পর যখন আলতাফ চৌধুরী আর মেহেরাজ জারিফকে পুলিশের হাতে তুলে দিল, ঝর্ণা বেগম একদিনের মধ্যে নাতিকে ছাড়িয়ে আনলো। এখন দৃশ্যপট যাচ্ছে ঝিলমিলদের দিকে। তো সেখান থেকে আসার আগে অন্তত একবার ভাবা উচিত ছিল। চিপসের প্যাকেটটা মুচমুচ শব্দে খুলতে খুলতে বলল ইরান। ঝিলমিল জানালায় মুখ রেখে একটু দূরে তাকালো। ওর গলায় রাজ্যের বিরক্তি। কি ভাবতাম? তুই তো জানিস আমি এই বিয়েটা কেন করেছিলাম। এখন কেবল আফসোস হচ্ছে, কেন যে এই বোকার মতো কাজটা করতে গেলাম। স্যারকে কিন্তু আজকাল কলেজে দেখছি না, ইরান বলে উঠল। ইরান একটা চিপস মুখে দিয়ে আরেকটা মুখে তুলে দিল ঝিলমিলের। ঝিলমিল বলল, তাতে আমার কি? ইরাম এবার বলে উঠল, তোর কি একটু মনে পড়ে না ঝিলমিল?
ঝিলমিল চুপচাপ তাকিয়ে রইল। মনে পড়ে না? না, একটু মনে পড়ে না। মনে পড়বে কিভাবে? ঝিলমিল তো এই গত 7 দিন লোকটাকে 1 সেকেন্ডের জন্য ভুলতে পারিনি। ভুললে না হয় মনে পড়ার প্রশ্ন উঠতো। না চাইতেও মাথার ভেতর সারাক্ষণ ওই মানুষটাই ঘুরোঘুরি করে। অজান্তেই মনে অযাচিত আশা জেগে থাকে, হয়তো লোকটা এসে ওকে ফিরিয়ে নিয়ে যাবে। এই বাড়তি অদ্ভুত অনুভূতির জন্য ঝিমি নিজের উপরই চরম বিরক্ত। ও তো পছন্দই করে না ওই মেন্টাল এলিয়ানকে। তবে কেন সারাক্ষণ তার ভাবনা মজে থাকা? নিজেকে সামলে নিয়ে গলার স্বর স্বাভাবিক করলো ঝিলমিল। কাল থেকে আমি কলেজে যাব। আব্বু ফাহিম স্যারকে বলেছে আইসিটি প্রাইভেট পড়াতে। হয়তো আমি কলেজে যাওয়া শুরু করলেই আসবে সে। ইরান মাথা নাড়লো। কালই যাওয়ার দরকার নেই, আর একটু সুস্থ হ, তারপর যাস। আরো কিছুক্ষণ টুকটাক গল্পর পর সন্ধ্যা নামতে উঠে দাঁড়ালো ইরান। বিদায় নিয়ে ধীরে পায়ে নিচে নেমে এলো সে। কিন্তু সিঁড়ি দিয়ে নেমে তড়িঘড়ি করে সদর দরজা পার হতে যাবে, ঠিক তখনই তাহসিন আর দিঘির সামনে এসে পড়ল। দিঘি বরাবরের মতোই মাতাল। হাবিজাবি কি যেন বিড়বিড় করছে। ওকে সামলে শক্ত করে ধরে রেখেছে তাহসিন। তাহসিনের ধবধবে শার্টের উপর বমির নোংরা দাগ ছড়ানো। কাজের জন্য অফিস থেকে বের হতেই পথে রাস্তায় দিঘিকে এমন মাতাল অবস্থায় দেখতে পেয়ে বাধ্য হয়ে তাকে বাসায় তুলে এনেছে সে। ওদের এই অবস্থা দেখে ইরানের এতক্ষণের হাসি খুশি মুখটা মুহূর্তেই গম্ভীর হয়ে গেল। কয়েক সেকেন্ড চুপচাপ তাহসিনের চেহারার দিকে তাকিয়ে থেকে কোনো কথা না বলে ওদের পাশ কাটিয়ে বেরিয়ে গেল সে। তাহসিন একবার পেছন ফিরে ইরানের চলে যাওয়া দেখলো। অতঃপর একটা দীর্ঘশ্বাস ফেলে দিঘিকে নিয়ে ওপরের রুমের দিকে হাঁটা দিল। দিঘি অবিরত তাহসিনের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে, বারবার ধাক্কা মারছে। রুমে পৌঁছাতে দিঘি সামলাতে না পেরে আবারও বমি করে দিল। তাহসিন তড়িঘড়ি করে ওকে ওয়াশরুমে নিয়ে গেল। আজকাল সে তাহসিনের ধারে কাছে ঘেঁষে না ঠিক, কিন্তু নিজের ক্ষতি করার এক চুল পর্যন্ত ছাড় দেয় না। 2 দিন আগে বেপরোয়াভাবে বাইক চালাতে হাত পা ছিলে রক্তারক্তি করে এসেছে। তাহসিন ঠান্ডা পানি এনে দিঘির চোখে মুখে ছিটিয়ে দিতেই দিঘি হঠাৎ ছিটকে চিৎকার করে উঠল। ছাড়ো আমাকে। ছাড়তেই পারি, তবে আমি ধরে আছি বলে। কিন্তু আপনি মেঝেতে ঠাস করে আছাড় খাচ্ছেন না। খুব শান্ত গলায় বলল তাহসিন। পারলে পড়লে পড়বো, তোমার তাতে কি আসে যায়? আমি না থাকলে পড়ে গেলে সমস্যা হতো না, কিন্তু এখন পড়ে গেলে সবাই ভাববে আমি ইচ্ছা করেই ফেলে দিয়েছি। হি রক্তচক্ষু নিয়ে তাহসিনের দিকে তাকালো। খুব দরদ দেখাচ্ছ, তাই না? তাহসিন এবার বলে উঠল, সেই মন আমার অনেক আগেই মরে গেছে ম্যাম। দিঘি ঝাপসা চোখে তাহসিনের মুখের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, আই হেট ইউ তাহসিন। তাহসিন কোনো জবাব দিল না। দিঘির সারা গায়ে বমি লেগে বিচ্ছিরি অবস্থা। জামা কাপড় নোংরা হয়ে আছে। পুরো ড্রেসটা না পাল্টালেই নয়। কিন্তু দিঘির শরীর এতটাই টলছে যে একটু অসাবধান হলেই পড়ে আঘাত পাবে। তাহসিন দিঘির দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, আপনি আজ পর্যন্ত আমার ছেলেকে একবারের জন্য দেখতে চাইলেন না ম্যাম? দিঘি এবার বলে উঠল, কখনোই দেখতে চাইবো না। অন্য নারীর সন্তানকে আমি কেন দেখতে যাব? খবরদার, তুমি কখনো সেই বাচ্চাকে আমার সামনে আনবে না, মেরে ফেলবো। তাহসিনের শান্ত চোয়াল মুহূর্তের জন্য শক্ত হয়ে উঠল। বদলে গেল চোখের রং। গম্ভীর এক প্রশ্ন ছুড়ে দিল, কাকে? কাকে মারবেন? তোমাকে। তাহসিন আবার আগের মতোই থমথমে নিস্তব্ধ হয়ে গেল। একদম আগের মতোই শান্ত। ওয়াশরুমের ভেতর থেকে কাউকে ডেকে পাওয়া মুশকিল। তাছাড়া এই মুহূর্তে বাসায় ঝিলমিল আর নাজমা বেগম ছাড়া কেউ নেই। এই অবস্থায় কি করা উচিত ভেবে পাচ্ছে না সে। কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বে থেকে তাহসিনের চোখ দুটো অন্যদিকে ফিরিয়ে দিঘির ভেজা জামার বোতামে হাত দিল। ঠিক তখনই বেডরুম থেকে ঝিলমিলের পরিচিত গলা ভেসে এলো, ফুপি, তুমি কি করছো? তাহসিন যেন হঠাৎ ধাতস্থ হলো, স্বস্তির একটা নিঃশ্বাস ফেললো। দ্রুত গলা উঁচিয়ে ডাকলো, ঝিলমিল, ওয়াশরুমের দিকে একটু আসো তো। হঠাৎ ঘরে কোনো পুরুষালী কণ্ঠ শুনে ঝিলমিলের কপাল কুঁচকে গেল। তড়িঘড়ি করে ওয়াশরুমের সামনে এসে দাঁড়িয়ে অবাক গলায় বলল, আপনি এখানে আঙ্কেল? ফুপি, কি হয়েছে? তাহসিন সংক্ষেপে সব বুঝিয়ে বলল। অতঃপর টিকিকে দেখিয়ে বলল, ওকে একটু গোসল করিয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে দাও প্লিজ। ঝিলমিলের কাছে সাবধানে দিঘিকে বুঝিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে এলো তাহসিন। ওর নিজেরও শার্টের দাগ লেগে বাজে অবস্থা। এবার নিজের রুমে গিয়ে ফ্রেশ হওয়া দরকার। রাত তখন গভীর। চারপাশে নিঝুম অন্ধকারে ঢাকা। নূরজাহান বেগমের পাশে নিশ্চিন্তে ঘুমিয়েছিল ঝিলমিল।
আচমকায় বাইরে থেকে ভেসে আসা এক অসংলগ্ন শব্দে ওর ঘুম ভেঙে গেল। প্রথমটায় ভেবেছিল হয়তো ঘুমের ভুল, কিন্তু শব্দটা আবার ভেসে এলো একটা ভারী অস্পষ্ট গুঙানির মতো চিৎকার। ঝিলমিল বিছানায় সোজা হয়ে উঠে বসলো, কান খাড়া করে শোনার চেষ্টা করলো কোথা থেকে আসছে শব্দটা। নিস্তব্ধ রাতের বুক চিরে আসা সেই অদ্ভুত আওয়াজটা যেন শিরাদাঁড়া দিয়ে একটা ভয়ের শীতল স্রোত বইয়ে দিল। সে বিছানা থেকে ধীরে পায়ে বেলকনির দিকে এগিয়ে গেল। পর্দাটা একটু সরিয়ে বাইরের দিকে তাকাতেই ঝিলমিলের হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। নিচে বাগানে ঝাপসা আলোয় দাঁড়িয়ে আছে বারিশ। টলমল করছে ওর শরীরটা। প্রতিটা পদক্ষেপে মনে হচ্ছে সে বুঝি এখন পড়ে যাবে। নিশ্চিত মাতাল সে। তার এলোমেলো চুলে রাতের শিশির, চোখে মুখে এক অদ্ভুত হিংস্রতা। মদের নেশায় চুর হয়ে সে গলা ফাটিয়ে চিৎকার করছে, আলতাফ চৌধুরী, কোথায় আপনি? সাহস থাকে তো বাইরে আসুন। আমার বউকে ছিনিয়ে নিয়ে নিজের বউ নিয়ে আরামে ঘুমোনো বের করব আপনার। শালা, তুই আমাকে ছোটবেলা থেকে দগ্ধ করে এসেছিস, এখনো শখ মেটেনি? বের হ, সামনে আয় তুই, না হলে গেট ভেঙে গুড়িয়ে দেব আমি। ঝিলমিলের চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে উঠল। লোকটার এই বেয়াদবি আর তুইতুকারি ভাষা যদি এখন আলতাফ চৌধুরী কানে পৌঁছায়, তবে এই বাড়িতে ঘূর্ণিঝড় বয়ে যেতে আর বাকি থাকবে না। বারিশ এই মাতলামি আর বাবার মেজাজের কথা ভেবে ওর শরীরের রক্ত হিম হয়ে এলো। এক দৌড়ে রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে ছুটে এলো। পায়ের শব্দ যেন ওর নিজের হৃদস্পন্দনের আওয়াজকে ছাপিয়ে যাচ্ছিল। শুধু মনে মনে ভাবছে যে কোনো মূল্যেই বারিশের মুখটা বন্ধ করতে হবে। এখানে আজকে পর্বটা শেষ হচ্ছে। আর তোমরা সবাই পেজটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রাখবে। ধন্যবাদ সবাইকে।